ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্লাস 10 এর আলো এবং আলো চ্যাপ্টারের মধ্যে যেটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে প্রথমেই যেটা আছে সিলেবাসে সেটা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ সম্পর্কে আজকে কিছু আলোচনা করা যাক। দেখা যাক এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটাতে কি দুটো চামচ, একটা ছবিতে চামচের ভেতরের পৃষ্ঠে ছবি দেখানো হয়েছে, আর একটাতে চামচের বাইরের পৃষ্ঠে অর্থাৎ চামচের যেটা পেছন দিক সেখানে একটা মানুষের ছবি বা প্রতিবিম্ব এলে কেমন হয় সেরকম দেখানো হয়েছে। তা দুটোর মধ্যে যে তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যেটাতে চামচের ভেতরের পৃষ্ঠের ছবিটা হচ্ছে উল্টানো এবং একটু আকারে বড়, আর যেটা চামচের বাইরের দিক অর্থাৎ পেছনের দিক সেখানে যদি ছবিটা নেওয়া হচ্ছে তাহলে দেখা যাচ্ছে ওই একই ছবি আকারে ছোট এবং সমশীর্ষ অর্থাৎ সোজা। এইরকম কেন? আর দুটো ক্ষেত্রে অরিজিনাল ছবিটা উল্টে গেল এক জায়গায়, আরেক জায়গায় উল্টাচ্ছে না, আর ছবির আকার পরিবর্তিত হচ্ছে, এটাই বা কেন হচ্ছে? এছাড়াও তুমি দেখতে পারো যদি চামচটা যদি খুব কাছে আনা হয় তাহলে ভেতরের পৃষ্ঠের ছবিটা সমশীর্ষ অর্থাৎ সোজা হবে এবং আকারে বড় হবে, আর বাইরের পৃষ্ঠের ছবিটার মধ্যে খুব একটা কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করবে না, উল্টানো এবং সোজা এবং ছোট থাকবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে এই যে ছবিটার আকারের পরিবর্তন এবং কিছু কিছু ক্ষেত্রে উল্টে যাচ্ছে, যেটা আমরা সাধারণ যে আয়নার সামনে দাঁড়াই সেখানে কিন্তু হয় না, ছবিটা একই রকম থাকে এবং সমশীর্ষই থাকে, সাইজের বা আকারের কোনো পরিবর্তন লক্ষ্য করি না। তাহলে এখানে এরকম কেন হলো? দুটোতেই লক্ষ্য করার বিষয় যে চামচের পৃষ্ঠটা কিন্তু সমতল নয়। এক জায়গায় আমি চামচের বাইরের দিকটা যদি দেখি তাহলে সেখানটা উঁচু মতো অর্থাৎ আমরা বলতে পারি উত্তল, আর চামচের ভেতরের দিকটাকে যদি আমরা দেখি তাহলে সেটা গর্ত আছে অর্থাৎ আমি বলতে পারি সেই জায়গাটা অবতল। এবং এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে অর্থাৎ এই চামচটা উল্টো পৃষ্ঠটা পেছনের পৃষ্ঠটা উত্তল দর্পণ এবং সামনের দিকের ভেতরের দিকের পৃষ্ঠটা অবতল দর্পণের মতো কাজ করছে। তাহলে এইটাই হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে এবার দেখে নেওয়া যাক গোলীয় দর্পণ সম্পর্কে আরো ডিটেলে জিনিসগুলো এবার দেখা যায়। তাহলে এবার তাহলে প্রথমে আমরা তাহলে দেখতে পেয়ে গেলাম যে গোলীয় দর্পণ হচ্ছে দু টাইপের, একটা হচ্ছে উত্তল এবং একটা অবতল। এবং গোলীয় দর্পণের যে পৃষ্ঠটা দুটো ক্ষেত্রে চামচে দেখলাম একটা গোলকের অংশ, তাহলে একটা প্রতিফলক তল যদি একটা গোলকের অংশ হয় তাহলে আমি সেটাকে গোলীয় দর্পণ বলবো। এবার ওই গোলকের অংশটা আমি কিভাবে প্রতিবিম্বটা নিচ্ছি, ওই একই চামচ একই গোলকের অংশ আমি যদি পেছনের পৃষ্ঠটাকে প্রতিবিম্ব নিই তাহলে সেটা উত্তল দর্পণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ছবিটা দেখা যাচ্ছে যেই প্রতিফলক তলটা যদি তোমার বাইরের দিকটা যেটা উঁচু দিক সেই দিকটা আমার প্রতিফলক হিসাবে অর্থাৎ ওইখান থেকে যদি আলোর প্রতিফলন হয় ওই দিকে আমি প্রতিবিম্ব পাই, তাহলে সেটা যদি উত্তল আকারের হয় তাহলে সেই দর্পণটাকে আমরা বলবো উত্তল দর্পণ। কিন্তু একই রকম গোলকের আমি যদি ভেতরের অংশটাকে যদি আমরা প্রতিফলক হিসেবে ব্যবহার করি অর্থাৎ আলোর প্রতিফলনটাকে আমরা যদি ভেতরের অংশ থেকে হতে দিই তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে সেক্ষেত্রে আমরা যেটা চামচের ভেতরের পৃষ্ঠে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেরকম অবস্থা দেখতে পাবো, ওইটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। অর্থাৎ সেখানে প্রতিফলক তলটা হচ্ছে অবতল প্রতিফলক তল। এই হচ্ছে গোলীয় দর্পণের দুটো প্রকারভেদ। এবার গোলীয় দর্পণ সম্পর্কে ডিটেলে জানতে গেলে গোলীয় দর্পণের বেশ কিছু সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। তাহলে উত্তল বা অবতল আমি যেরকমই প্রতিফলক তল ভাবি না কেন, যদি উত্তল হয় তাহলে দর্পণের সব থেকে উঁচু অংশটা, আর অবতল যদি হয় তাহলে দর্পণের সব থেকে ভেতরের অংশটাকে বলা হচ্ছে মেরু। যেমন ছবিতে দেখা যাচ্ছে যে অবতল দর্পণ এটা হচ্ছে দর্পণটা ভেতর ভেতর, এইটা হচ্ছে সব থেকে নিচের দিকের অংশটা, এইদিকে বা এইদিকে যাই না কেন আমার ক্রমশ উপরের দিকে উঠে আসছি, তাহলে এইটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে মেরু। একই রকম ভাবে উত্তল দর্পণটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে বাইরে উত্তল দর্পণ, তাহলে বাইরেটা প্রতিফলক এবং সব থেকে উঁচু পয়েন্ট বা বিন্দুটা হচ্ছে পি বিন্দু। তাহলে এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে সব থেকে উঁচু এবং অবতল দর্পণের ক্ষেত্রে সব থেকে যে নিচু বিন্দুটা সেটা হচ্ছে তোমার দর্পণের মেরু, সংশ্লিষ্ট দর্পণের সেটা হচ্ছে তোমার মেরু। বক্রতা কেন্দ্র কি?
আমরা উত্তল বা অবতল দর্পণ যাই বলি না কেন, আমরা কি বলেছি প্রথমেই সংজ্ঞাতে, যে এটা একটা গোলীয় বড় গোলকের অংশ বিশেষ। তাহলে গোলক যদি হয় তাহলে তার একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটাই হচ্ছে বক্রতা কেন্দ্র। ছবি দুটোতেই দেখা যাচ্ছে যে গোলক দুটোর যে অংশ, সেটা উত্তল দর্পণ বা অবতল দর্পণ যাই বলো না কেন, দুটোই যে গোলকের অংশ তাদের কেন্দ্রটা হচ্ছে সি। তাহলে সিটা হচ্ছে সেই উভয় দর্পণেরই আমি এখানে বলতে পারি বক্রতা কেন্দ্র। এবার বক্রতা কেন্দ্র আর মেরু এদেরকে যদি যোগ করা হয়, তাহলে সি এবং পি যদি যোগ করি, দুটো ক্ষেত্রে যদি যোগ করি, তাহলে সরল রেখা পাচ্ছি। যদি দুটোকে আমি দুদিকে বাড়িয়ে দিই, তাহলে আমি একটা ওই সরল রেখাটাই এক্স এক্স ড্যাশ এই নামে আমি বলতে পারছি। তাহলে সি এবং পি অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং মেরু এই দুটোর সংযোজক সরলরেখাকে যদি আমি একটু দুদিকে বাড়িয়ে দিই, তাহলে যে রেখাটা পাচ্ছি সেইটাকে বলা হচ্ছে ওই গোলীয় দর্পণের প্রধান অক্ষ। বক্রতা ব্যাসার্ধ জিনিসটা কি? বক্রতা ব্যাসার্ধ হচ্ছে যে দর্পণটা যে গোলকের অংশ তার ব্যাসার্ধটাই বক্রতা ব্যাসার্ধ। সাধারণত কি নেওয়া হয়, যে বক্রতা কেন্দ্র থেকে মেরুর দূরত্বটা অর্থাৎ সি থেকে পি, এই দূরত্বটাকে আমার নেওয়া হয় বক্রতা ব্যাসার্ধ। কিন্তু অ্যাকচুয়ালি আমি বলতে পারি ওই দর্পণটা যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের ব্যাসার্ধটাই বক্রতা ব্যাসার্ধ। কেউ যদি বলে সি থেকে এই M1 পর্যন্ত বা সি থেকে M2 পর্যন্ত দূরত্ব, সেটাও কিন্তু সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব তার সাথে সমানই হবে, কিন্তু সুবিধার্থে বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে বক্রতা ব্যাসার্ধের সমান ধরা হয়, এটা মাপবার সুবিধার্থে। আর আসল সংজ্ঞাটা কি, যে গোলকের অংশ দর্পণ দুটো সেই গোলকের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এবারে আমাদের একটা বিশেষ জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উন্মেষ। উন্মেষ মানে দর্পণের কতটা জায়গায় আলো পড়ছে। যেমন এখানে যদি অবতল দর্পণ দেওয়া হয়, তাহলে এই M1 থেকে M2 এই সরলরেখাটার মধ্য দিয়ে দর্পণের ভেতরে আলো পড়বে। M1 এর ওপর দিয়ে কোনো আলো গেলে সেটা দর্পণের পড়বে না, বা M2 ওপর দিয়ে নিচে দিয়ে কোনো আলো গেলে সেটা দর্পণের পড়বে না। দুটো ক্ষেত্রেই সে কিন্তু একই অবস্থা, এখানেও তাই অবস্থা উত্তল দর্পণের ক্ষেত্রে। তাহলে যে সরলরেখাংশ যার ভেতর দিয়ে আলো গেলে দর্পণের উপর আপতিত হচ্ছে সেইটি হচ্ছে রৈখিক উন্মেষ, অর্থাৎ M1 M2 সরলরেখাংশটা হচ্ছে রৈখিক উন্মেষ। এবার ওই সরলরেখাংশটা বক্রতা কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করছে, অর্থাৎ M1C M2 সেইটা হচ্ছে তোমার কৌণিক উন্মেষ। অর্থাৎ যে আলো রশ্মিগুচ্ছটা পড়ছে তাহলে সেটা কতটা কোণের করে, কতটা তোমার বক্রতা ব্যাসার্ধটা কতটা কোণের মধ্যে তাকে সীমাবদ্ধ রাখতে পারছে, তাহলে সেটাই হচ্ছে তার কৌণিক উন্মেষ। তাহলে বিষয়টা হচ্ছে কি, রৈখিক উন্মেষ বক্রতা ব্যাসার্ধে যে কোণ উৎপন্ন করে তাহলে সেটাই হচ্ছে কৌণিক উন্মেষ, যেটা আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, M1C M2 কোণটা হচ্ছে কৌণিক উন্মেষ। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তিক রশ্মি কি জিনিস। আমাদের সিলেবাসে ক্লাস 10-এর সিলেবাসে উপাক্ষীয় রশ্মির উপরই পুরো অ্যানালিসিসটা দাঁড়িয়ে আছে, সুতরাং এটা আমাদের জানতে হবে যে জিনিস দুটো কি। এই যে ছবিটা দেখা যাচ্ছে, যে বেগুনি রঙের যে রশ্মিটা আঁকা হয়েছে সেটা কি প্রধান অক্ষের গা ঘেঁষে যাচ্ছে এবং খুব অল্প কোণ করেছে এবং মেরুর খুব কাছাকাছি গিয়ে পড়ছে। যখন দর্পণের উপর আপতিত হচ্ছে তখন মেরুর খুব কাছাকাছি বিন্দুতে আপতিত হচ্ছে, এরা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আবার লাল কালিতে যে রশ্মি দুটো আঁকা হয়েছে তাহলে সেটা কি, সেটা প্রধান অক্ষের সঙ্গে যথেষ্ট বেশি কোণ করেছে এবং যখন দর্পণের উপর আপতিত হচ্ছে তখন মেরু থেকে কিন্তু যথেষ্ট দূরে আপতিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার প্রান্তিক রশ্মি। তার কারণ প্রান্তবিন্দুর কাছাকাছি দর্পণের উপর আপতিত হচ্ছে, দ্যাটস ওয়াই এটা প্রান্তিক রশ্মি। আর উপাক্ষীয় রশ্মি কেন, যে অক্ষটার গা ঘেঁষে যাচ্ছে এবং মেরুর খুব কাছাকাছি আপতিত হচ্ছে, এর জন্য এটাকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। এই দুটো সংজ্ঞা আমাদের জানতে হবে এবং আমাদের পুরো অ্যানালিসিসটা উপাক্ষীয় রশ্মির ওপর সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে আমরা ছবিগুলো যদি বড় করে আঁকিও আমাদের ধরে নিতে হবে যেটা প্রত্যেকটা রশ্মি মেরুর খুব কাছাকাছি অঞ্চলে আপতিত হচ্ছে, সেই হিসাবে বেশ কিছু আমাদের অ্যাপ্রক্সিমেশন আমাদের করতে হবে। সেটা যখন আমরা পরবর্তী বিষয়গুলো পড়বো তখন আস্তে আস্তে দেখে নেব।
এবার একটা বিষয়, যে গোলীয় দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের মতো নয়, আকার আকৃতির চেঞ্জ হচ্ছে, ছবিটা কখনো উল্টে যাচ্ছে, যেটা সমতল দর্পণে কিন্তু হয় না। তাহলে কি এখানে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এখানে প্রতিফলনের যে বিশেষ সূত্র দুটো, মৌলিক সূত্র দুটো, অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণ সমান, আর আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে থাকে, এই যে দুটো মৌলিক সূত্র, এটা কি লঙ্ঘিত হচ্ছে? তা নয়, এখানে কিন্তু আলোর প্রতিফলনের যে মৌলিক সূত্র সেটা কিন্তু একই রকম থাকে। যেমন এই যে ছবিটাতে আছে, মানে পি কিউ এবং কিউ আর যে আপতিত রশ্মি উভয় ছবিতেই, এবং যে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কিউ সি সেটা কিন্তু এক তলেই আছে, এবং আপতন কোণ যেটা সেটা হচ্ছে পি কিউ সি এবং প্রতিফলন কোণ হচ্ছে সি কিউ আর, উভয় ক্ষেত্রেই কিন্তু সমান, অর্থাৎ এটা আই কোণ এবং আর কোণ দেখো উভয় ক্ষেত্রেই সমান। এখানে এবার একটা বিষয় হচ্ছে যে সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তাহলে সি থেকে যে কিউ বিন্দু, আমি যে সরল রেখাংশটা টেনেছি এটাকে আমরা কিউ বিন্দুতে অভিলম্ব বলতে পারছি কি করে? সেটা ক্ষেত্রে আমাদের জ্যামিতির একটা উপপাদ্য তোমাদের যদি খেয়াল থাকে, সেটা হচ্ছে কি, যে কোনো বৃত্ত বা গোলকের কেন্দ্র থেকে তার পরিধির উপর যদি ব্যাসার্ধ টানা হয়, তাহলে সেই ব্যাসার্ধটা পরিধিকে সবসময় লম্বভাবে ছেদ করে। তাহলে সেই সেন্সে কি সি থেকে, যেহেতু এটা একটা কেন্দ্র, তাহলে সি থেকে কিউটা তো একটা ব্যাসার্ধ, কেন কি পরিধি অবধি টানা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিউ বিন্দুতে ওই ব্যাসার্ধটা লম্বভাবেই ছেদ করবে। এই বিষয়ে, এই সেন্সে এটাকে বলা হচ্ছে একটা বক্র অভিলম্ব। সুতরাং কিউ বিন্দুর পরিবর্তে যদি অন্য কোনো বিন্দুতে আপতিত হতো, অর্থাৎ সি থেকে যদি আমি এখানে জুড়ি বা সি থেকে যদি আমি এখানে জুড়ি, তাহলে সেখানেও ওই বিন্দু থেকে ওই সি বিন্দুটা যদি যোগ করি, অর্থাৎ কেন্দ্র অবধি যোগ করি, তাহলে সেগুলোও ব্যাসার্ধ হবে, অর্থাৎ ওই বিন্দুগুলোতেও এটা অভিলম্ব হিসাবেই কাজ করবে। সুতরাং এইটা হচ্ছে গোলীয় দর্পণের অভিলম্বের বিষয়টা কিন্তু এইটা, এবং দেখা যাচ্ছে যদি এটাকে অভিলম্ব ধরা হয়, যেটা বটেও, তাহলে সেক্ষেত্রে আই কোণ এবং আর কোণ, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ, কি উত্তল বা কি অবতল যাই বলি না কেন, আমার সমান। আর ওই এক সমতলে থাকার যে বিষয়, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অঙ্কিত অভিলম্ব একটা তলেই আছে, তাহলে প্রতিফলনের যে মৌলিক সূত্র সেই সূত্র দুটো কিন্তু এখানে মেনে চলছে। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মুখ্য ফোকাস এবং ফোকাস দৈর্ঘ্য। সেই জিনিসটা কি? মুখ্য ফোকাসটা হচ্ছে যে গোলীয় দর্পণের উপর যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ এমন ভাবে আসছে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে আসছে, যে দেখা যাচ্ছে যে অবতল দর্পণের সামনে যে সিপি যে প্রধান অক্ষটা আছে তার সাথে সমান্তরাল একটা রশ্মিগুচ্ছ পড়ছে, একইভাবে উত্তল দর্পণের উপরেও প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়ছে। এবার প্রতিফলনের পর কি হচ্ছে, অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হচ্ছে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের পর এমন ভাবে অপসৃত হচ্ছে যে মনে হচ্ছে প্রধান অক্ষের উপরিস্থিত কোন একটা বিন্দু থেকে যেন আলোটা বেরিয়ে আসছে, এফ থেকে যেন এদিকে এবং এদিকে আলোটা বেরিয়ে আসছে, এটা প্রতিফলনের পর মনে হচ্ছে। তাহলে ওই যে বিশেষ বিন্দু, ওইটাই হচ্ছে সেই দর্পণের মুখ্য ফোকাস। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কি বলবো, কোন একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ গেল, প্রতিফলনের পর প্রধান অক্ষের কোন একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো, তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি, সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে গিয়ে দর্পণের উপর আপতিত হলো, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপরিস্থিত কোন একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে, তাহলে সেই বিন্দুটা হচ্ছে আমার উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস। এই দুটোকেই আমি একবারে এখানে লিখে দিয়েছি। তাহলে এবার ওই মেরু থেকে যে প্রধান অক্ষের উপরিস্থিত যে বিন্দুটা, যেটাকে আমরা ফোকাস বলছি, তাহলে মেরু থেকে ফোকাসের যে দূরত্ব, তাহলে সেই দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, বা অনেক সময় বলা হয় ফোকাস দূরত্ব, অর্থাৎ পি থেকে এফ, পি এফ, এই দূরত্বটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এখানে একটা বিষয় অনেক সময় প্রশ্ন আসে যে ফোকাস দৈর্ঘ্যটা আমি যদি দর্পণটাকে বাতাসে রাখি তাহলে একরকম, জলের তলায় যদি দর্পণটাকে চুবিয়ে দিই, সেখানে যদি ফোকাস দৈর্ঘ্য মাপবার চেষ্টা করি তাহলে কি চেঞ্জ হবে?
এখানে উত্তরটা হচ্ছে চেঞ্জ হবে না, অর্থাৎ গোলীয় দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য সেটা যেরকমই গোলীয় দর্পণ হোক না কেন, উত্তল দর্পণ বা অবতল দর্পণ, সেটা কিন্তু পারিপার্শ্বিক মাধ্যমটা কেমন তার উপর নির্ভর করে না। একই রকম ভাবে একটা গোলীয় দর্পণ নিলাম, সেখানে একবার লাল আলো ফেললাম, এবার হলুদ আলো ফেললাম, এবার সবুজ আলো ফেললাম, এবার নীল আলো ফেললাম, আমি প্রতি ক্ষেত্রে কি ফোকাস দৈর্ঘ্য আলাদা পাবো? তা নয়, প্রত্যেক ক্ষেত্রেই আমি ফোকাস দৈর্ঘ্য একই পাবো। অর্থাৎ কি রঙের আলো গোলীয় দর্পণের উপর আপতিত হচ্ছে তার উপর ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ হয় না। এটা কিন্তু একটা মনে রাখার বিষয় যে গোলীয় দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য সেটা পারিপার্শ্বিক মাধ্যম বা কি রঙের আলো তার উপর আপতিত হলো তার উপর নির্ভর করে না। এবার আরো কতগুলো বিষয় আমাদেরকে জানতে হবে, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে যথেষ্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ অব্দি আমরা যেগুলো বললাম যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়লো, কিন্তু যদি অপসারী বা অভিসারী রশ্মিগুচ্ছ এসে পড়ে একটা গোলীয় দর্পণে, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা কিরকম তৈরি হবে সেটা একটা বিষয়। যেমন অবতল দর্পণের ক্ষেত্রে যদি একটা অপসারী রশ্মিগুচ্ছ এসে পড়ে, যেমন এই ছবিতে এসে পড়ছে, দর্পণটা না থাকলে সেটা কিন্তু একটা ও বিন্দুতে মিলিত হতো, দর্পণটা থাকার জন্য মিলিত হচ্ছে না, বরং প্রতিফলিত হয়ে গিয়ে আই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে আই বিন্দুতে মিলিত হচ্ছে, এটা তাহলে একটা প্রতিবিম্ব। এবার প্রশ্নটা হলো বস্তুটা কোথায়? এখানে বস্তুটা হচ্ছে ও। বলবে তাহলে ওতে তো আমি কোনো বস্তু অ্যাকচুয়ালি রাখিনি, এটা হচ্ছে অসৎ বস্তু, অর্থাৎ দর্পণটা না থাকলে আলোটা সেখানে মিলিত হতো, দর্পণটা থাকার জন্য আটকে যাচ্ছে, প্রতিফলন হয়ে গিয়ে আলোটা আই বিন্দুতে মিলিত হচ্ছে। ওই ধরনের যে বস্তু এদেরকে বলা হয় অসৎ বস্তু, অর্থাৎ বস্তুটা এই টাইপের বস্তুকে, এটার কোনো বাস্তব অস্তিত্ব নেই, এই ধরনের বস্তুকে বলা হচ্ছে অসৎ বস্তু। প্রতিবিম্বটা কিন্তু একটা বিন্দুতে মিলিত হচ্ছে, অর্থাৎ প্রতিবিম্বটা কিন্তু সদ্বিম্ব। তাহলে আমরা এখানে বলতে পারি যে একটা অভিসারী রশ্মিগুচ্ছ যদি কোনো একটা অবতল দর্পণে পড়ে তাহলে সেক্ষেত্রে সদ্বিম্ব গঠিত হয়, এবং এক্ষেত্রে বলতে পারি অসৎ বস্তুর সদ্বিম্ব গঠিত হয়। ও হচ্ছে অসৎ বস্তু, তার সদ্বিম্ব আয় তৈরি হয়েছে। কিন্তু এবং এটা অলওয়েজ যেরকমই অভিসারী রশ্মিগুচ্ছ আমি অবতল দর্পণে ফেলি না কেন আমার প্রত্যেক ক্ষেত্রে সদ্বিম্বই তৈরি হবে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে বিষয়টা তো সোজা নয়, এখানে দুটো কেস আমরা অ্যানালিসিস করতে পারি, দুটো বিশেষ ক্ষেত্র। এমন এই ছবিটাতে দেখা যাচ্ছে যে অভিসারী রশ্মিগুচ্ছ এমন ভাবে এসে পড়ছে, দর্পণটা না থাকলে সেটা ও বিন্দুতে মিলিত হতো, এবং ও বিন্দুর অবস্থানটা কোথায়? মেরু এবং ফোকাসের মধ্যে। সেখানে প্রতিফলন হয়েছে, প্রতিফলনের নিয়ম অনুযায়ী এই যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান, সেই নিয়ম অনুযায়ী প্রতিফলন হয়েছে, এবং প্রধান অক্ষের উপরিস্থিত একটা বিন্দু আই যেটা দর্পণের সামনে অবস্থিত সেখানে মিলিত হয়েছে। তাহলে এখানে অসৎ বস্তুর সদ্বিম্ব তৈরি হয়েছে। কিন্তু পাশের ছবিটাতে এখানেও অভিসারী রশ্মিগুচ্ছ উত্তল দর্পণে পড়েছে, কিন্তু যদি দর্পণটা না থাকতো কোথায় মিলিত হতো? দেখা যাচ্ছে যদি এটাকে আমি টানি, দর্পণটা না থাকলে সেখানে যে ও বিন্দুতে মিলিত হতো সেই ও বিন্দুটা হচ্ছে মেরু এবং ফোকাসের বাইরে, ওর মধ্যবর্তী অঞ্চলে নয়, ফোকাসের বাইরে মিলিত হচ্ছে। এখানেও প্রতিফলনের নিয়ম মানা হচ্ছে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান করে যদি আমি প্রতিসৃত রশ্মিগুলোকে টানি তাহলে দেখা যাচ্ছে সেটা তারা কিন্তু দর্পণের সামনে মিলিত হচ্ছে না, অপসারী রশ্মিগুচ্ছ রূপেই ফেরত যাচ্ছে। তাহলে কি করে পাবো? তাহলে আমাকে দেখতে হবে পেছন দিকে কোন বিন্দু থেকে তারা বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। দেখা যাচ্ছে যদি আমি রশ্মি দুটোকে পেছন দিকে টানি ডটেড লাইনে, তাহলে আই বিন্দু থেকে সেই রশ্মি দুটো, প্রতিফলিত রশ্মি দুটো বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, অর্থাৎ তাহলে আইটা এখানে প্রতিবিম্ব, ওখান থেকে রশ্মিগুলো বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এখানে কিন্তু অসৎ বিম্বই তৈরি হলো, কারণ কি আই যে পয়েন্টটা সেখানে আলোগুলো কিন্তু মিলিত হয়নি, সেখান থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি তার কোনো অবস্থানও বাস্তব অবস্থান নেই, তাহলে এটা একটা অসৎ বিম্ব। তাহলে উত্তল দর্পণে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ যদি উত্তল দর্পণে আপতিত হয় তাহলে আমার অসৎ বিম্বও হতে পারে সদ্বিম্বও হতে পারে। তাহলে শর্তটা কি? এখানে কোশ্চেনটা আসে যে যদি অভিসারী রশ্মিগুচ্ছটা এমন ভাবে আপতিত হলো উত্তল দর্পণে যে যেটা অসৎ বস্তু, অর্থাৎ সেই অভিসারী রশ্মিগুচ্ছটা যদি দর্পণ না থাকতো তাহলে সেটা মেরু এবং ফোকাসের মধ্যবর্তী অঞ্চলে মিলিত হতো, অর্থাৎ অসৎ বস্তুটা মেরু এবং ফোকাসের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে সদ্বিম্ব তৈরি করবে। কিন্তু এমন যদি হয় যে অসৎ বস্তুটা ফোকাসের বাইরে মিলিত হচ্ছে, আপতিত এমন ভাবে হচ্ছে,
তাহলে অসৎ বস্তুটা ফোকাসের বাইরে আছে, অর্থাৎ অভিসারী রশ্মিগুচ্ছটা ফোকাসের বাইরে মিলিত হতো দর্পণ না থাকলে, অর্থাৎ অসৎ বস্তুটা বাইরে আছে ফোকাসের, তাহলে সেক্ষেত্রে আমার অসৎ বিম্বই তৈরি হবে। এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার। এখানে প্রশ্নটা কি, যে উত্তল দর্পণের অভিসারী রশ্মিগুচ্ছ কখন সদ্বিম্ব বা কখন অসৎবিম্ব গঠন করে, মাঝে মাঝে প্রশ্নে আসে। তাহলে সেক্ষেত্রে উত্তরটা কি হচ্ছে, যে অভিসারী রশ্মিগুচ্ছ যদি মেরু এবং ফোকাসের মধ্যবর্তী অঞ্চলে মিলিত হতো, এইরকম পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ অসৎ বস্তুটা মেরু এবং ফোকাসের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে আমার সদ্বিম্ব তৈরি হবে উত্তল দর্পণ। কিন্তু যদি তা না হয়, অর্থাৎ আগত অভিসারী রশ্মিগুচ্ছটা ফোকাসের বাইরে মিলিত হয়, সেরকম পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ অসৎ বস্তুটা ফোকাসের বাইরে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার অসৎ বিম্বই তৈরি হবে, সদ্বিম্ব হবে না। অপসারী রশ্মিগুচ্ছের ক্ষেত্রে এরকম কোনো বিশেষ ক্যাটাগরি নেই। অবতল দর্পণে যদি অপসারী রশ্মিগুচ্ছ এসে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর একটা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ সেক্ষেত্রে সদ্বিম্ব তৈরি হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে যদি অপসারী রশ্মিগুচ্ছ এসে আপতিত হয়, তাহলে একটা বিন্দু থেকে বেরিয়ে প্রতিফলনের পর রশ্মিগুলো এমন ভাবে প্রতিফলিত হয় যে মনে হয় প্রধান অক্ষের উপরিস্থিত একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে, তাহলে সেখানে অসৎবিম্ব তৈরি হয়। যেমন ছবিতে দেখতে পাচ্ছি যে ও বস্তুটা থেকে অপসৃত রশ্মিগুচ্ছ পড়েছে অবতল দর্পণে, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর আই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আইটা এখানে সদ্বিম্ব। আর এখানে কি, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের পর এমন ভাবে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে প্রধান অক্ষের উপরিস্থিত, দর্পণের অবশ্যই পেছন দিকে যেহেতু অসৎবিম্ব, সেখান থেকে আই বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে, তাহলে এটা একটা অসৎবিম্ব। তাহলে এই হচ্ছে বিষয়। এবার আমাদের বিশেষ কতগুলো প্রমাণ, এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ দর্পণের যেটা বক্রতা ব্যাসার্ধ, সেটা উত্তল দর্পণ বা অবতল দর্পণ যাই বলো না কেন, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর তার ফোকাস দৈর্ঘ্য, এদের মধ্যেকার সম্পর্কটা কিরকম। তাহলে প্রথমে আমরা দুটো কেসই দেখবো, আমরা অবতল দর্পণের জন্য দেখবো, উত্তল দর্পণের জন্য দেখবো। তাহলে দেখা যাক অবতল দর্পণ এম ড্যাশ একটা আঁকা হলো, সেখানে এ বি একটা রশ্মি যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল আপতিত হলো, দর্পণের উপর বি বিন্দুতে আপতিত হয়েছে। তাহলে বি থেকে সি, সিটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ ওই দর্পণের, যদি সংযোগ জুড়ে দিই তাহলে যে সিবি সরল রেখাংশ পাবো, তাহলে সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, খুব স্বাভাবিকভাবেই বি বিন্দুতেও পরিধিকে ছেদ করেছে, তাহলে আমি এটাকে বলতে পারি লম্বভাবে ছেদ করেছে সেখানে জ্যামিতির উপপাদ্য অনুযায়ী, তাহলে আমি বলতে পারি সিবিটা হচ্ছে বি বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে সেক্ষেত্রে আমার আপতন কোণ কোনটা, এ বিটা হচ্ছে আপতিত রশ্মি, তাহলে এ বি সি এটাই আমার আপতন কোণ আই। এটার সাথে প্রতিফলন কোণটাকে যদি সমান করে দিই, অর্থাৎ আই সমান আর করে, তাহলে রশ্মিটা প্রতিফলিত হবে এবং সেটা হচ্ছে বি ডি পথে প্রতিফলিত হবে, এবং খুব স্বাভাবিক প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে রশ্মিটা এসছে এবং সেটা তাহলে প্রতিফলনের পর ফোকাসের মধ্য দিয়েই যাবে, যেটা আমাদের মুখ্য ফোকাসের সংজ্ঞা, সেটা মেনেই এটা হচ্ছে। তাহলে বিএফডি টা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি, তাহলে এখানে সি বিএফ এটা হচ্ছে আমার আর কোণ বা প্রতিফলন কোণ। স্বাভাবিক প্রতিফলনের নিয়ম অনুযায়ী দুটো সমান। এবার দেখা যাচ্ছে এ বি প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে পড়ছে, অর্থাৎ এ বি আর সিপি, সিপিটা হচ্ছে এখানে প্রধান অক্ষ, কেন কি মেরু এবং বক্রতা ব্যাসার্ধের সংযোজক সরল রেখাংশ এটাই, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে, তাহলে এই দুটো পরস্পর সমান্তরাল, সিবিটা হচ্ছে ছেদক, তাহলে এ বি আর সিপি সরল রেখাংশ দুটো পরস্পর সমান্তরাল এবং সেখানে ছেদক হচ্ছে সিবি। তাহলে নিয়ম কি, একান্তর কোণ সমান হবে, তাহলে এ বি সি এই কোণটার সাথে বিসিপি এই কোণটা আমার একান্তর, তাহলে এই আই কোণের সাথে এই কোণটা আমার তাহলে সমান হবে, তাহলে আমার এ বি সি ইজ ইকুয়াল টু বিসিপি এটা পেয়ে গেলাম, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। প্রতিফলন নিয়ম অনুযায়ী এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এ বি সি কোণের সাথে সিবিএফ কোণও সমান হচ্ছে, বিসিএফ কোণও সমান হচ্ছে একই আই কোণের সাথে, তাহলে আমি বলতে পারি সিবিএফ আর বিসিএফ এই দুটো কোণ আবার পরস্পর সমান, তাহলে সেটাই হয়েছে। তাহলে এবার এই যে ত্রিভুজটা বিসিএফ ত্রিভুজটা পাচ্ছি, তার দুটো কোণ সমান হচ্ছে, সেটা কারা কারা,
সিবিএফ এবং বিসিএফ। তাহলে নিয়ম কি বলছে জ্যামিতির, যে তার মুখোমুখি যে বাহুগুলো আছে তারাও পরস্পর সমান হবে। অর্থাৎ সিবিএফ এই কোণের মুখোমুখি বাহু কোনটা, সিএফ বা এফসি সমান এটা এটা থাকলো। আর বিসিএফ এর মুখোমুখি বাহু কোনটা, এফবি। তাহলে সিএফ আর এফবি বা বিএফ এই দুটো আমার সমান হচ্ছে। তাহলে সিএফ আর এফবি বা বিএফ আমার সমান হচ্ছে। এটা আর একটা বিষয়। তাহলে এখানে অব্দি এলো। এইবারে আমরা যেটা প্রথমে বলছিলাম যে আমরা উপাক্ষীয় রশ্মি জিনিসটা এখানে ধরা হবে প্রত্যেকটা অ্যানালিসিস। মানে দর্পণটাকে আমরা যত বড় করি আঁকি না কেন, আমার প্রত্যেকটা বিন্দু যেখানে গিয়ে রশ্মি আপতিত হবে সেটা মেরুর খুব কাছাকাছি ধরে নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ এখানে বি বিন্দুটা এত দূরে আঁকা হলো, অ্যাকচুয়ালি বি এবং পি বিন্দুটা খুব কাছাকাছি। সেটা বোঝাবার জন্য আমি তলায় একটা ছবি দিয়েছি, এটা পরীক্ষায় আঁকার দরকার নেই, যে বি এবং পি বিন্দু দুটো খুব কাছাকাছি। এখানে দেখো একটা জিনিস, বি থেকে এফ আর এফ থেকে পি যথেষ্ট মানে বেশ খানিকটা ফারাক দেখা যাচ্ছে, যে বিএফটা একটু বড় মনে হচ্ছে এফ পি থেকে। এটা অ্যাকচুয়ালি তাই বটেও, একটু বড় বটেও। ইভেন বি বিন্দুটা যদি আরো উপরের দিকে যায়, মানে আরো ক্রমশ এম এর দিকে যায়, তাহলে সেক্ষেত্রে দেখবে ফারাকটা বেড়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি এটাকে কাছে আনো, মেরুর কাছাকাছি, যেমন এই ছবিতে আমি এনেছি, তাহলে এখানে এফ থেকে পি আর এফ থেকে বি বলতে পারি প্রায় সমান। এটাই হচ্ছে উপাক্ষীয় রশ্মির অ্যাপ্রক্সিমেশন। অর্থাৎ যেটা আমার এই ছবিতে মনে হচ্ছিল এফ বিটা বেশ খানিকটা বড় এফ পি থেকে, এখানে গিয়ে দেখা হচ্ছে এফ বি আর এফ পি কাছাকাছি। তাহলে সেক্ষেত্রে আমি যেটা বিএফ সেইটাকে আমি তাহলে পিএফ এর সাথে প্রায় সমান করতে পারি। এই যে সমান করেছি, কোন সেন্সে, এই ছবি থেকে কিন্তু মনে হবে বিএফটা বড় পিএফ এর থেকে, কিন্তু এখানে গিয়ে দেখো প্রায় কাছাকাছি লাগছে। অর্থাৎ আমি ধরে নিয়েছি বি বিন্দুটা পি বিন্দুর খুব কাছে আছে। সেটা কখন ধরতে পারি, যদি আপতিত রশ্মিগুলো মেরুর খুব কাছাকাছি পড়ে। অর্থাৎ উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এটা একমাত্র পসিবল। আমি যদি বি বিন্দুটাকে আরো প্রান্তের দিকে সরাই, তাহলে বিএফ সরলরেখাংশের দৈর্ঘ্যটা পিএফ এর থেকে আরো দৈর্ঘ্যের যে পার্থক্য সেটা আরো বেড়ে যাবে। কিন্তু যদি বিটাকে পি এর দিকে নামিয়ে আসি, তাহলে সে পার্থক্যটা কমে যাচ্ছে। এবং খুব কাছাকাছি হলে বি বিন্দু আর পি বিন্দু পার্থক্য এক প্রকার থাকেই না, তখন পিএফ আর বিএফ সরলরেখাংশ দুটো প্রায় সমান বলতে পারি। তাহলে সিএফ এর সাথে বিএফ আমি সমান পেয়েছিলাম, আর উপাক্ষীয় রশ্মির যে ধারণা তার ভিত্তিতে বিএফ এর সাথে পিএফ কেও সমান বলতে পারি। তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, মানে মেলাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বিএফ এর সাথে সিএফ সমান, আবার বিএফ এর সাথে পিএফ সমান উপাক্ষীয় রশ্মি হিসাবে। তাহলে সিএফ আর পিএফ পরস্পর সমান হবে। তাহলে সেটাই করা হয়েছে। তাহলে সি থেকে পি এই দূরত্বটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ, কেন কি বক্রতা কেন্দ্র থেকে মেরুর দূরত্ব। এটাকে তাহলে এই দুভাগে ভাঙতে পারি, সি থেকে এফ আবার এফ থেকে পি, এই দুটো দৈর্ঘ্য তো সমান, সি থেকে এফ ও যা এফ থেকে পি ও তাই। তাহলে আমি বলতে পারি 2 অফ 2 গুণিত পিএফ, কেন কি সিএফ টাকে আমি পিএফ বললাম আর এটা তো থাকলো। তাহলে 2 পিএফ, পিএফটা কি ফোকাস থেকে মেরু অবধি দূরত্ব, ফোকাস থেকে মেরু অবধি দূরত্বটাকে আমরা ফোকাস দৈর্ঘ্য হিসাবে বলেছি, যেটা নোটেশন হচ্ছে স্মল এফ, আর বক্রতা ব্যাসার্ধের নোটেশন হচ্ছে স্মল আর। তাহলে দেখা যাচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। এটা হচ্ছে বিষয়। দেখা যাক উত্তল দর্পণের ক্ষেত্রে এই নিয়মটা খাটে কিনা। উত্তল দর্পণের ক্ষেত্রে নিয়মটা কিন্তু একই রকম ভাবে খাটে, সেক্ষেত্রে প্রমাণ করার ধরনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখা যাক উত্তল দর্পণ এম এম ড্যাশ আছে, প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষ হচ্ছে পিসি, তার সাথে সমান্তরাল হবে এবি, একটা রশ্মি আপতিত হলো, এমন ভাবে প্রতিফলিত হবে মনে হবে যেন প্রধান অক্ষের উপরিস্থিত যে এফ বিন্দু, যেটাকে আমরা উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলি, সেখান থেকে আলোটা বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। ওই দর্পণের বক্রতা কেন্দ্র হচ্ছে সি। তাহলে সি থেকে বি অব্দি সরলরেখাংশটা যোগ করে আমি যদি একটু বাড়িয়ে দিই, তাহলে সেটাই আমি বি বিন্দুতে অভিলম্ব পাবো, কেন কি তোমার বক্রতা ব্যাসার্ধ পরিধিকে সবসময় লম্ব ভাবে ছেদ করে। তাহলে আমরা এখানে বলতে পারি সিবিএনটা হচ্ছে আমার অভিলম্ব। তাহলে আমার আপতন কোণ কত, এ বি এন আই কোণ, আর প্রতিফলন কোণ কত, এন বি ডি। তাহলে দুটো সমান। এবার এটা একটা ব্যাপার। এবার এখানে দেখো আমরা এখানে ডিবিএন এর সঙ্গে সিবিএফ কোণ সমান করেছি। তাহলে কোন ভিত্তিতে করেছি,
ডিবিএন কোণ অর্থাৎ আর কোণ, সেইটা সাথে এই যে কোণটা দেখতে পাচ্ছ অর্থাৎ সিবিএফ, এই দুটো কোণকে যদি ভালো করে তাকাও তাহলে দেখতে পাবে এই দুটো কোণ হচ্ছে বিপ্রতিভ কোণ। কিভাবে? দেখো সিবিএন এবং ডিবিএফ সরলরেখাংশ দুটো বি বিন্দুতে ছেদ করে, তারই এক সাইডে কোণটা হচ্ছে ডিবিএন যেটা আর কোণ, আর ঠিক বিপরীত কোণটা হচ্ছে সিবিএফ। তাহলে ওই দুটো আমরা পরস্পর বিপ্রতিভ কোণ বলতে পারি, আর বিপ্রতিভ কোণ পরস্পর সমান হয়। তাহলে সেই সেন্সে আমি বলতে পারি ডিবিএন আর সিবিএফ কোণদ্বয় পরস্পর সমান। এটা পেলাম। তার মানে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে এবিএন এই আপতন কোণের সাথে ডিবিএন প্রতিফলন কোণ সমান, ডিবিএন এর সাথে সিবিএফ বিপ্রতিভ কোণ হওয়ায় সমান। তাহলে আমরা বলতেই পারি এবিএন সমান সিবিএফ কোণ। এটা কিন্তু আমরা বলতে পারি এবিএন আর সিবিএফ কোণ সমান বলতে পারি। এটা একটা জিনিস পেলাম। এবার দেখো যে রশ্মিটা এসে পড়েছে আপতিত রশ্মি এবি, সেটা প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে পড়েছে। তাহলে আমি বলতেই পারি এবি আর পিসি সরলরেখাংশদ্বয় সমান। এবং সেখানে যদি আমরা দেখি যে সিবিএন এটা দেখো ওই সরলরেখাংশ থেকে ছেদ করছে, এবি সরলরেখাংশকে বি বিন্দুতে ছেদ করে, আর যে পিসি সরলরেখাংশ আছে তাকেও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এবি আর পিসি সরলরেখাংশদ্বয় পরস্পর সমান্তরাল, যেখানে সিবিএন ছেদক বলতে পারি। এবার ছেদ করাতে যদি ভালো করে তাকাও তাহলে এবিএন কোণ আর এফসিবি কোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ কিন্তু আমার পরস্পর অনুরূপ কোণ হচ্ছে। অর্থাৎ এবিএন এবং এফসিবি এই দুটো কোণ হচ্ছে আমার অনুরূপ কোণ, এবং নিয়ম কি বলে? অনুরূপ কোণ ও পরস্পর সমান হবে। তাহলে এখানে একটা জিনিস দেখা গেল যে এবিএন কোণের সাথে সিবিএফ কোণ আগে থাকতেই সমান হয়েছে, আবার এবিএন কোণের সাথে এফসিবি কোণ বা বিসিএফ কোণ যাই বলো না কেন, এই দুটো কোণও সমান হচ্ছে। তাহলে এই যে ত্রিভুজটা বিসিএফ ত্রিভুজ, তার সিবিএফ এবং বিসিএফ বা এফসিবি অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান। তাহলে নিয়ম কি বলছে? ওই ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে তার মুখোমুখি যে বাহুগুলো আছে তারা সমান হবে। অর্থাৎ সিবিএফ তার মুখোমুখি বাহু কোণটা এফসি, আর বিসিএফ বা এফসিবি তার মুখোমুখি বাহু কোণটা এফবি। তাহলে এফবি আর এফসি পরস্পর সমান হবে। তাই হয়েছে এফবি আর এফসি পরস্পর সমান হয়েছে। এবার ওই একই রকম ভাবে বি বিন্দুটা যদি পি বিন্দুর খুব কাছাকাছি অবস্থিত হয়, যেটা উপাক্ষীয় রশ্মি হলে হবে, মানে কি প্রধান অক্ষের গা ঘেঁষে এবং মেরুর খুব কাছে গিয়ে আপতিত হবে, তাহলে সেক্ষেত্রে ওই যে বিএফ এবং পিএফ এই সরলরেখাংশ দুটোকে আমি বলতে পারি প্রায় সমান। যদি বি বিন্দুটা একটু প্রান্তের দিকে চলে যায়, এই দিকে ধরা হয়, তাহলে দেখো এটা যদি যোগ করি দেখে বোঝাই যাচ্ছে এটা যথেষ্ট বড় পিএফ এর তুলনায়, কিন্তু যদি কাছে নিয়ে আসি তখন কিন্তু কাছাকাছি হয়ে যাচ্ছে। যেমন এই ছবিতে পি থেকে এফ আর বি থেকে এফ দূরত্বটা প্রায় সমান। এটা বোঝানোর জন্য আঁকা হয়েছে। এই ছবিটা পরীক্ষার খাতায় আঁকার দরকার নেই, জাস্ট বলে দিলেই হবে, যেটা বলে দেওয়া হয়েছে যে কম উন্মেষের দর্পণ, অর্থাৎ অল্প খানিকটা জায়গা জুড়ে আলো পড়ছে, প্রধান অক্ষ থেকে বেশি দূরে আলো পড়তে পারছে না। কেন এরকম কম উন্মেষ ধরা হয়েছে? তবেই আমার উপাক্ষীয় রশ্মি পাবো। যদি বেশি উন্মেষের অর্থাৎ বড় দর্পণ হয় তাহলে আমি তো দূরে গিয়েও আলো পড়তে পারবে। যদি ছোট দর্পণ হয়, উন্মেষটা কম হয়, তাহলে প্রধান অক্ষের গা ঘেঁষে আলো পড়তে হবে। সেই জন্য এরকম ধরা হয়েছে যে কম উন্মেষের দর্পণ। তাহলে কম উন্মেষের যে দর্পণ, সেখানে বিবিন্দুটা পি বিন্দুর খুব কাছাকাছি অবস্থিত, ছবিতে যতই দূরে আঁকা হোক, তাহলে আমি বলতে পারি পি থেকে এফ আর বি থেকে এফ, অর্থাৎ পিএফ আর বিএফ দূরত্ব দুটো প্রায় সমান। তাহলে আমরা বিএফ এর সঙ্গে এফসি সমান পেয়েছিলাম, আবার বিএফ এর সঙ্গে পিএফ সমান পেলাম ওই কম উন্মেষের উপাক্ষীয় রশ্মি এই অ্যাপ্রক্সিমেশনে। তাহলে আমরা বলতে পারি পি থেকে এফ আর এফ থেকে সি দূরত্ব দুটো সমান। এবার বক্রতা ব্যাসার্ধ কত? মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব অর্থাৎ পি থেকে সি যদি ভেঙে লিখি তাহলে পিএফ প্লাস এফসি লিখবো। এফসিটা যেহেতু পিএফ এর সাথে সমান তাহলে 2 টাইমস পিএফ হবে। পিএফটা কি?
মেরু থেকে ফোকাসের মধ্যেকার দূরত্ব অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি বক্রতা ব্যাসার্ধ সমান 2 গুণিত ফোকাস দৈর্ঘ্য উত্তল দর্পণের ক্ষেত্রেও একই রকমই নিয়ম মানছে। তাহলে আমরা উত্তল দর্পণ বা অবতল দর্পণ যাই বলি না কেন, আমরা কি দেখতে পাচ্ছি যে উত্তল দর্পণ বা অবতল দর্পণ যেমনই হোক, গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ সবসময় ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। এটা একটা ইম্পর্টেন্ট সম্পর্ক, পরীক্ষাতে বেশ কয়েকবারই এসছে। সেক্ষেত্রে খেয়াল রাখবে কোশ্চেনটা কি দিয়েছে। যদি বলা হয় অবতল দর্পণের ক্ষেত্রে সম্পর্কটি প্রমাণ করো, তাহলে অবতল দর্পণের প্রমাণটা করবে। যদি উত্তল দর্পণের ক্ষেত্রে সম্পর্কটা প্রমাণ করতে দেয়, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করবে। আর যদি বলে না, এরকম কিছু মেনশন করলো না, এটা ইন জেনারেল বললো গোলীয় দর্পণের ক্ষেত্রে r = 2f সমীকরণটি প্রমাণ করে দেখাও, তাহলে সেক্ষেত্রে তুমি উত্তল বা অবতল যেটা খুশি করতে পারো, মেনশন করে দেবে কোন ইয়েটা করছো। কিন্তু যদি বলে দেয় যে উত্তল দর্পণের জন্যই করো বা অবতল দর্পণের জন্যই প্রমাণ করো, তাহলে সেক্ষেত্রে যেটা বলবে সেই প্রমাণটাই করতে হবে, নিজের ইচ্ছা মতো করলে হবে না। আশা করি আজকের বিষয়বস্তু তোমাদের ভালো লেগেছে। গোলীয় দর্পণ সম্পর্কে আরো বেশ কিছু জিনিস আমরা পরবর্তী যে ভিডিও তাতে অ্যানালিসিস করব। পরবর্তী ভিডিওগুলো যদি পেতে হয়, তার নোটিফিকেশন পেতে হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তারপরে যে বেল আইকনটা আসবে সেটা ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সম্পর্কে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।